হরে কৃষ্ণ। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইউপিএসসি 2025-এর নোটিফিকেশান বেরিয়ে গেছে। তো যারা একদম কিচ্ছু জানো না ইউপিএসসি সম্পর্কে, ভিডিওটা তাদের জন্য খুব বিগিনার ফ্রেন্ডলি হবে এবং অ্যাট দ্য সেম টাইম যারা অনেকেই আমাকে মেসেজ করেছো যে কারোর বয়স 30 বছর, তো তারা 25 আর 26 দুটো অ্যাটেম্প দিতে পারবে, এরপরে আর পারবে না। তো তারা চাইছে এবছর পরীক্ষায় বসতে। এরকম অনেক স্টুডেন্ট আছে যারা বিগিনার বাট হাতে কম সময়, তারা ইউপিএসসি সম্পর্কে জানতে পেরেছেই অনেক শেষের দিকে এসে, মানে তাদের এজ যখন কমপ্লিট হয়ে যাবে। কারণ জেনারেল ক্যান্ডিডেটরা 32 অব্দি ইউপিএসসি দিতে পারে, বা অনেক স্টুডেন্ট রয়েছে যারা নিজেরা হয়তো রিজার্ভেশন পেলেও তারা অনেকটা বয়সের পরে গিয়ে তারা জানতে পেরেছে হাতে সময়টা খুবই কম। তো 25-এ তারা অ্যাটেম্প দিতে চাইছে, কিন্তু তাহলে তারা এই 4 মাসের মধ্যে কি করে প্রিপারেশন নিতে পারে সেই স্ট্র্যাটেজি নিয়েও কিছুটা কথা হবে। এবং আগামী 4 মাসে আমি এরকম সিরিজ বা এরকম ভিডিও অবশ্যই আনবো যেটা তাদের জন্য হেল্পফুল হবে। তো আজকের ভিডিওতে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো সেটা আগে একটা জিস্ট আকারে একটু বলে নিই, তারপর আমি ডিটেল ভিডিওটা আলোচনা করছি। 2025-এর ইউপিএসসি নোটিফিকেশন বেরিয়েছে। সেই নোটিফিকেশনের বেসিক কিছু ইনফরমেশন যেটা অনেক স্টুডেন্টই আছে যারা একদম বিগিনার জানে না, তাদের জন্য শেয়ার করব, এবং তার সাথে স্ট্র্যাটেজি। হাতে এখনো 4 মাস সময় রয়েছে, কিভাবে এই 4 মাসে আমরা 4 মান্থে আমরা ভালোভাবে মানে অ্যাটলিস্ট প্রিপারেশন নিতে পারি এবং কোন কোন টপিকে আলোচনা করব সেগুলো আমি এখানে লিখে রেখেছি, একটু আলোচনা করে নিই। যেমন ধরো সময় কবে থেকে কত টাইম অবধি ফর্ম ফিল আপ চলবে, ভ্যাকান্সি কত আছে, প্রিলিমস কতজন পাস করতে পারে, পরীক্ষার টাইম কীরকম থাকে, অফলাইনে কোথায় হতে পারে, টোটাল কতগুলো পোস্ট আছে এই বিষয়ে, সিলেবাস কি থাকে প্রিলিমসের মেন্সের সেগুলো, সিস্যাটের কী কী সিলেবাস থাকে, কিভাবে প্রিপারেশন নেবে সিস্যাটের এবং জিএসের দুটোরই, এবং কে দিতে পারে, হু ক্যান গিভ 2025 অ্যাটেম্প্ট। আজকে ভিডিওটা তোমরা দেখছো 23শে জানুয়ারি, নেতাজির বার্থডে। খুব ভালো একটা দিনে আমি ভিডিওটা দিয়েছি। বলে 25শে মে 2025-এ এক্সাম হবে। তো 4 মাস হাতে সময় রয়েছে। এই 4 মাসে তোমরা কিভাবে প্রিপারেশন নিতে পারো, এই 4 মাস কি আদৌ এনাফ কিনা প্রিলিমস প্রিপারেশনের জন্য, যেমন 80-20 ফর্মুলা, স্মার্ট ওয়ার্ক কীভাবে করবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কীভাবে করবো, অ্যাক্টিভ রিকল, মক টেস্ট, এগুলো নিয়ে কথা হবে। এছাড়া একটা টাইম টেবিল, ডেইলি শিডিউল, উইকলি মক টেস্ট কীভাবে আমরা দিতে পারি, কারেন্ট অ্যাফেয়ার্স কীভাবে করবো, সিস্যাট প্র্যাকটিস কীভাবে করবো। মোটামুটি একটা বিগিনার ফ্রেন্ডলি ভিডিও হবে, এবং যারা 25কে অ্যাটেম্প্ট করতে চাইছো তারা অবশ্যই ভিডিওটা দেখতে পারো। প্রথম দিকের ইনফরমেশনগুলো হয়তো তোমাদের জানা থাকবে, বাট লাস্টের দিকে যে ইনফরমেশনগুলো থাকবে সেগুলো সবার জন্যই অ্যাপ্লিকেবল হবে, বিগিনারদের জন্য হবে, বা যারা 1-1.5 বছর ধরে প্রিপারেশনে রয়েছে তাদের জন্য হেল্পফুল হবে। তো ভিডিওটা শুরুর আগে তোমাদের সাথে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করব। তো যারা ইউপিএসসি প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য খুব হেল্পফুল হবে। টেক্সট বুক পাস এলাইট নিয়ে চলে এসছে ইউপিএসসির জন্য সমস্ত কিছু কিন্তু একটা সলিউশনে, গেট অল ইন ওয়ান সলিউশন, যেখানে তোমরা প্রায় 300-র বেশি টেস্ট অ্যাভেলেবেল পাবে, যেখানে সমস্ত টেস্টগুলোতে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এনসিইআরটি, স্ট্যান্ডার্ড বুকস সমস্ত কিছু কভার হবে। ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স পাবে, ইউপিএসসি মেন্সের টেস্ট সিরিজ পাবে, এবং ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলোর জন্য কিন্তু তোমরা চিট শিটস মতো পাবে, যে চিট শিটসগুলোর থেকে তোমরা খুব ভালোভাবে স্ট্যাটিক ইনফরমেশন, কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালোভাবে রিভিশন করতে পারবে। যেমন দেখো এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, যেমন রিভোল্ট অফ 1857-এর একটা চিট শিটস দেখানো হয়েছে, যেখানে প্রত্যেকটা টাইম লাইন ধরে কিন্তু ইভেন্টগুলোকে দেখানো হয়েছে, যেটাতে খুব সহজেই রিভিশনে কিন্তু খুব হেল্পফুল হবে। এছাড়া তোমাদের কোন ডেটে মেন্সের অ্যান্সার রাইটিং হবে, কিভাবে কি তার শিডিউল থাকবে, কোন দিন কোন টপিকটা পড়ানো হবে, সমস্ত কিছু কিন্তু একটা জায়গাতে দেওয়া থাকবে, এবং খুব সিস্টেমেটিক ওয়েতে তোমরা প্রিপারেশন নিতে পারবে। সো এখন আর স্ক্যাটার্ড ওয়েতে নয়, একটা কনসলিডেটেড ওয়েতে তোমরা ইউপিএসসি প্রিপারেশন নিতে পারবে। আর সেখানে কিন্তু টেক্সট বুক পাস এলাইট তোমাদেরকে ভীষণভাবে হেল্প করবে। তো যারা এই কোর্সটা জয়েন করতে চাইছো, আমার ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্ক থেকে তোমরা জয়েন করতে পারো, এবং আমার কুপন পূজা 11 ইউজ করলে তোমরা এক্সট্রা 10% ডিসকাউন্টও পেয়ে যাবে। তো তোমরা কমেন্টে অবশ্যই জানিও তোমাদের ফার্স্ট মক টেস্ট তোমরা কবে দিচ্ছ। তো দেখো স্টার্ট করছি একদম প্রথম থেকে। তো আজকে 22শে জানুয়ারি ভিডিওটা আমি শ্যুট করছি, তোমরা দেখবে 23শে জানুয়ারি। তো 22শে জানুয়ারিতেই ফর্ম ফিল আপ নোটিফিকেশন বেরিয়ে গেছে ইউপিএসসি 2025-এর, যে নোটিফিকেশনের পিডিএফটা আমি আমার টেলিগ্রাম গ্রুপে এবং টেলিগ্রাম চ্যানেলে অলরেডি পাঠিয়ে দিয়েছি। যারা এখন অবধি পাওনি তারা ইউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারো, অথবা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিতে পারো। পূজা চক্রবর্তী এডুকেশন গ্রুপ রয়েছে টেলিগ্রামে, সেখান থেকে জয়েন করে তোমরা পিডিএফটা কালেক্ট করতে পারো। তো ফর্ম ফিল আপ চলবে কতদিন অবধি? 22শে জানুয়ারি 2025 থেকে 11ই ফেব্রুয়ারি 2025, এই টাইমটা ফর্ম ফিল আপ চলবে। তো জেনারেলি কি হতো, প্রত্যেক বছর ফেব্রুয়ারির শুরুর দিকে ফর্ম বেরোতো, বাট যেহেতু এক্সাম এবছর একটু এগিয়ে গেছে, আগে জুন মাসের 3 তারিখ 2 তারিখ এরকম টাইমেও এক্সাম পড়তো। আগের বছরও বোধহয় 26শে মে পড়েছিল, এবছরও 25শে মে পড়েছে। জেনারেলি মে মাসের লাস্ট রবিবারটা এক্সাম হয়ে থাকে, অথবা জুন মাসের ফার্স্ট রবিবারটা হয়ে থাকে। এবার ইউপিএসসিও আস্তে আস্তে চাইছে এক্সামের যে সাইকেলগুলো রয়েছে সে একটু এগিয়ে আনার, তো যার জন্য তারা 1 সপ্তাহ করে কিন্তু এগিয়ে দিচ্ছে। তো এই টাইমে ফর্ম ফিল আপ চলবে। এবছরের ভ্যাকান্সি কত বেরিয়েছে? টোটাল 979 ভ্যাকান্সি রয়েছে,
যার ভেতর এক্সপেক্ট করা হচ্ছে মিনিমাম 12,700 ছেলে মেয়ে অবশ্যই প্রিলিমস পাস করবে। তার বেশিও করতে পারে, কমও করতে পারে, বাট অন অ্যান অ্যাভারেজ আর কি 12,700 বা 12,500 বা তার বেশি মোটামুটি প্রিলিমস ক্লিয়ার করাবে। কারণ যে বছর আর কি এরকম ভ্যাকান্সি থাকে সেরকম মোটামুটি 12,700-800-র কাছাকাছি ছেলেমেয়েরা পাস করে থাকে প্রিলিমসে, ঠিক আছে। এবং পরীক্ষা দিচ্ছে কত ছেলে মেয়ে, ফর্ম ফিল আপ করে অলমোস্ট 12 লাখের কাছাকাছি ছেলে মেয়ে, জেনারেলি লাস্ট বেশ কিছু বছরের ট্রেন্ড তাই বলছে, 12 লাখের কাছাকাছি ছেলে মেয়ে ফর্ম ফিল আপ করছে, যার ভেতর পরীক্ষা দিতে যাচ্ছে 5 থেকে 6 লাখ ছেলে মেয়ে। তো ফর্ম ফিল আপের পর এক্সামে অ্যাটেম্প্ট করার সময় অর্ধেক ছেলে মেয়ে আউট হয়ে যায়, মানে 10 থেকে 12 লাখ ফর্ম ফিল আপ করলে 5 থেকে 6 লাখ মতো পরীক্ষা দিতে যাবে। এই 6 লাখের মধ্যে থেকেও 12,700 ছেলে মেয়ে প্রিলিমস পাস করবে, যেটা একটা যেই যে এক্সামগুলো হয়, নিট যে এক্সাম হয় তার থেকেও কিন্তু কম। অন্তত 15,000 ছেলে মেয়ে নিট যেই এগুলো ক্র্যাক করে, তো সেক্ষেত্রে ইউপিএসসি প্রিলিমস কিন্তু তার থেকেও কম ছেলে মেয়ে পাস করছে। এরপরে দেখো যদি আমি জিএস এর কথা বলি, জিএস এর সময় থাকে হচ্ছে সকাল 9:30 থেকে 11:30, যেগুলো আশা করি তোমরা জানো, যারা একদম জানো না তাদের জন্য বলে দিচ্ছি। সিস্যাটে মাঝখানে 3 ঘন্টার গ্যাপ থাকে একটা, তারপর 2:30 থেকে 4:30, 2:30 থেকে 4:30 এই টাইমে হবে। জিএস এর জন্য 100টা কোশ্চেন থাকে, পার কোশ্চেনে 2 নাম্বার থাকছে, যেখানে মার্কস থাকছে 200, ভুল করলে 1/3 নেগেটিভ মার্কিং হবে। সিস্যাটের জন্য সিভিল সার্ভিস অ্যাপটিটিউড টেস্ট, সিভিল সার্ভিস অ্যাপটিটিউড টেস্ট, যেখানে তোমাদের অ্যাপটিটিউড চেক করা হবে। 80টা কোশ্চেন থাকবে, এক একটা কোশ্চেনে 2.5 মার্কস থাকছে, যেখানে 200 নাম্বারের পেপার থাকছে, এবং সেম ভাবে ভুল করলে 1/3, মানে হচ্ছে যদি 3টে ভুল করো এখানে 2 নাম্বার কাটবে, যদি 3টে ভুল করো এখানে 2.5 নাম্বার কাটবে, যেহেতু এখানে কোশ্চেনের মার্কসের সংখ্যাটা অ্যামাউন্টটা বেশি। আর এখানে এটা হচ্ছে কোয়ালিফাইং পেপার, এই কোয়ালিফাইং পেপারে তোমাদেরকে কত পেতে হবে, 33.33%, মানে 67 আউট অফ 200, 200তে 67 পেতে হবে, তাহলে তুমি পাস হয়ে যাচ্ছ। আর এইটাতে কত পেতে হবে, এটা হচ্ছে কাট অফ ক্লিয়ার করতে হবে। কাট অফ ক্লিয়ার মানে এক এক বছর এক এক রকম কাট অফ থাকে, কোনো বছর 80, 85, 90, 95, 100, 105, যে বছর যেরকম ভ্যাকান্সি থাকে, যে বছর যেরকম স্টুডেন্টদের মানে পরীক্ষার কোশ্চেন যেমন হয়, স্টুডেন্টরা যেরকম মার্কস পায় তার উপর বেস করে কাট অফ ক্লিয়ার হয়, এবং লিস্টে যে নাম থাকবে সেটাই জিএস এর নাম্বারের উপর বেস করেই হবে, কোয়ালিফাইং পেপারের ওপর নয়। যদি কেউ সিস্যাটে ফেল করে যায় তাহলে সে জিএস পাস করলেও তাকে পাস করানো হবে না। যারা একদম জানো না তাদের জন্য বলে রাখলাম, আশা করছি এই বেসিক ইনফরমেশন আমাদের প্রত্যেকের কাছেই রয়েছে। যেহেতু আমি নোটিফিকেশন নিয়ে ভিডিওটা বানাচ্ছি, তার সাথে কিছুটা স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব, ডিটেল স্ট্র্যাটেজি নয় এটা, তো সেই কারণে আমি এখানে কিছু ইনফরমেশন তোমাদের বলে রাখছি। এক্সাম আশা করি সবাই জানো অফলাইনে হয়ে থাকে, এমসিকিউ হয়ে থাকে, ওএমআর শিটে তোমাদের গোল করতে হয়। পশ্চিমবঙ্গের মধ্যে 2টো সিট পড়ে, একটা হচ্ছে কলকাতাতে সাউথের দিকে, একটা শিলিগুড়িতে নর্থের দিকে, ঠিক আছে, একটা নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গলে 2টো টোটাল আর কি সিট পড়ে, এবং আশেপাশে অন্যান্য ডিস্ট্রিক্টে আর কোথাও কিন্তু সিট পড়ে না। টোটাল 23টা পোস্ট আছে, আগে 24টা পোস্ট ছিল, রেলওয়ের একটা পোস্টকে আলাদা করে দেওয়া হয়েছে বোধহয়, তো যার জন্য বর্তমানে 23টা পোস্ট রয়েছে। অপশনালের লিস্ট ওই পিডিএফেই পেয়ে যাবে। তোমরা যে সাবজেক্ট অপশনাল নিতে চাইছো, যেমন ধরো ফিজিওলজি, এডুকেশন, কম্পিউটার অ্যাপ্লিকেশন, এরকম অনেক সাবজেক্ট রয়েছে যেগুলো কিন্তু অপশনাল লিস্টে থাকে না। তো প্রিপারেশনের স্টার্টিং থেকেই আগে দেখে নেবে তুমি যে সাবজেক্ট অপশনাল রাখতে চাইছো সেই সাবজেক্টটা আদতেও অপশনালে রয়েছে কি নেই, ঠিক আছে। বেশিরভাগ ছেলেমেয়েরা নিজেদের যে গ্র্যাজুয়েশনের অনার্স সাবজেক্ট যেটাই থাকে সেটাই নেয়, বাট অনেক সময় কিন্তু সেটা অপশনাল লিস্টে থাকে না। তো ফর্ম ফিল আপের সময় ভালো করে আগে অপশনাল লিস্টটা চেক করে নেবে যে তুমি যেটা নিতে চাইছো সেটা আছে কিনা। তো জেনারেলরা দিতে পারে 30 টু 32 বছর বয়স অবধি, অ্যাটেম্প্ট থাকে 6টা, ওবিসিরা দিতে পারে 35টা মতো, অ্যাটেম্প্ট থাকে 9টা, এবং এসসি এসটিরা দিতে পারে 37, অ্যাটেম্প্ট আনলিমিটেড, মানে 21 বছর বয়স থেকে 37 অবধি যতগুলো অ্যাটেম্প্ট দিতে পারো, চাও দিতে পারো, 37 অবধি এসসি এসটিরা দিতে পারে। তো এরকম আমার ব্যাচেও বেশ কিছু স্টুডেন্ট আছে যার সাথে আমার কথাও হচ্ছিল 2 দিন আগেও, এবং আগের বছরেও একটি ব্যাচে একটি দাদা পড়তো, তো যার 37 হয়ে গেছিলো বলে 24-এ দিতে পারেনি, 37 অবধি তার হয়ে গেছিলো, যার জন্য সে 24-এর পরীক্ষাটা অ্যাটেম্প্ট দিতে পারেনি। ইভেন এই বছরেরও একজন রয়েছে যার এখন 30 বছর বয়স, সে 25 আর 26 দুটো অ্যাটেম্প্ট দিতে পারবে, এবং প্রিপারেশন থাকুক বা না থাকুক তাকে 25-এ বসতেই হবে, কারণ সে অ্যাটলিস্ট চেষ্টা করবে, কারণ হচ্ছে তার হাতেই রয়েছে আর দুটো অ্যাটেম্প্ট, বয়সই রয়েছে তার 30। এরকম অনেক মানুষ রয়েছে যারা 29, 28, 30 এরকম বয়সে এসেই তারা ইউপিএসসি সম্পর্কে জানতে পারছে, এবং যার জন্য তারা কি করছে, অ্যাটেম্পটা মানে দিয়ে দেখতে চাইছে যে হয় কি হয় না, বা অ্যাটলিস্ট বসতে চাইছে। তো তাদের জন্য এই ভিডিওটা অতি অবশ্যই হেল্পফুল হবে যে এইটুকু সময় আমরা কি কি করতে পারি, আর যারা অলরেডি পড়ে আসছো তাদের জন্য হেল্পফুল হবে লাস্টের পার্টটুকু। তো চলো স্টার্ট করছি আমি। সিলেবাস কি কি থাকে যারা একদম জানো না তাদের জন্য বলে দিচ্ছি। কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, হিস্ট্রি অফ ইন্ডিয়া, ইতিহাস থাকে, অ্যানশিয়েন্ট মিডিয়াল হিস্ট্রি থাকে, আইএনএম মানে মডার্ন হিস্ট্রি, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, মডার্ন হিস্ট্রি থাকছে, ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড জিওগ্রাফি থাকছে, যার ভেতর ফিজিক্যাল হিউম্যান মানে প্রাকৃতিক ভূগোল, মানবিক ভূগোল দুটোই থাকছে, পলিটি গভর্নেন্স থাকছে, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট মানে যেটাকে আমরা ইকোনমি বলি, ইন্ডিয়ান ইকোনমি,
তার সাথে এনভায়রনমেন্ট, ইকোলজি থাকছে, জেনারেল সায়েন্স থাকছে। আর্ট অ্যান্ড কালচার ডিরেক্টলি মেনশন থাকে না সিলেবাসে কোথাও, বাট আর্ট অ্যান্ড কালচার হিস্ট্রির মধ্যে কভার হয়ে যায়। আর্ট অ্যান্ড কালচার যখনই আমরা বলছি তখন হিস্ট্রির মধ্যে, ইন্ডিয়ান হিস্ট্রির মধ্যে আর্ট অ্যান্ড কালচার অটোমেটিক কভার হয়ে যাচ্ছে। সিস্যাটের মধ্যে যেটা সিভিল সার্ভিস অ্যাপটিটিউড টেস্ট বা GS2 বলা হয়ে থাকে এটাকে, কম্প্রিহেনশন থাকছে, ইংলিশ প্যাসেজ, কম্প্রিহেনশন মানে ইংলিশ প্যাসেজ থাকছে, সেখানে তোমাকে প্যাসেজ পড়ে পার প্যাসেজে একটা কি দুটো করে কোশ্চেন থাকে, অ্যান্সার করতে হয়। এছাড়া রিজনিং থাকছে, লজিক্যাল রিজনিং থাকছে, ম্যাথ বা বেসিক নিউমেরেসি যেটাকে বলা হয় নিউমেরেসি থাকে, জেনারেল মেন্টাল এবিলিটি থাকে, ডেটা ইন্টারপ্রিটেশন থাকে, তারপর হচ্ছে ডিসিশন মেকিং স্কিলস, ঠিক আছে। তো এই ধরনের কিছু সিম্পল যদি আমরা তিনটে ভাগে ভাগ করি, ম্যাথ, রিজনিং, জিআই, সরি কম্প্রিহেনশন, রিজনিং এবং ম্যাথ, এই তিনটে পার্টে আমরা ভাগ করতে পারি। মানে ইংলিশ, জিএ, রিজনিং আর ম্যাথ একটা পেপারে, আর জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো থাকছে একটা পেপারে। তো সেম এটা বলেই নিলাম আমি, টাইমিংটা সকাল 9:30 থেকে 11টা, একটা 2:30 থেকে 4:30। এইবার আসবো যেটা আসল, যেটা হু ক্যান গিভ অ্যাটেম্প 2025 অ্যান্ড ওয়াই, যেটা আমি অলরেডি কিছুটা বলে দিয়েছি যে কারা 25-এ বসতে পারো। যারা কলেজের 6th সেমে রয়েছো, 6th সেম মানে হচ্ছে লাস্ট যে সেম, মানে এই বছর হয়তো তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে, মানে বাই দ্য এন্ড অফ জুন মোটামুটি তোমাদের প্রিলিমস তোমরা দেওয়ার পর বা মেন্সের এক্সাম যখন হবে তার আগে তোমাদের ফাইনাল রেজাল্ট চলে আসবে। 2025-এর মেন্সের আগে যাদের ফাইনাল রেজাল্ট চলে আসবে, মানে গ্র্যাজুয়েশনের ফাইনাল রেজাল্ট যেটা বেরোয়, সার্টিফিকেট না, জাস্ট রেজাল্ট, যেটা 3rd ইয়ার কমপ্লিট করলে, এখন বোধহয় 4 বছর হয়েছে, বাট নর্মাল যাদের অনার্স আগে যাদের ছিল তারা 3 বছরেই কমপ্লিট হতো। তো সেক্ষেত্রে যাদের 6th সেমে রয়েছো বা ফাইনাল ইয়ারে রয়েছো, মেন্সের আগে তোমাদের ফাইনাল রেজাল্ট বেরিয়ে যাবে, তারা 25-এ অ্যাটেম্প দিতে পারো। 21 বছর যদি বয়স হয়ে গিয়ে থাকে তাহলে অতি অবশ্যই বসতে পারো, বা মেন্স হতে হতে 21 হয়ে গেলেও, কমপ্লিট হয়ে গেলেও হবে, এটা একটা রয়েছে। আর তার সাথে হচ্ছে যারা 32-এর কম রয়েছে, বা ওবিসি হলে 35-এর কম, বা SC ST হলে 37-এর কম, ঠিক আছে। তো এইটা হচ্ছে। আর যারা PW থাকে, মানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা থাকে বা PH যারা থাকে, তো তাদের জন্য আলাদা রিজার্ভেশন, এক্সট্রা রিল্যাক্সেশন থাকে, 5 বছর 10 বছরের রিল্যাক্সেশন থাকে। যেমন আমি যতদূর জানি SC STদের যদি তোমার PH থাকে তাহলে আরও +10 থাকে, তো সেক্ষেত্রে 47 অবধিও তারা বসতে পারে বোধহয়, এরকম ব্যাপারটা রয়েছে। বাট ওই বিষয়টাতে আমার নলেজ খুবই কম, তো যার জন্য আমি ওই বিষয়টা ভিডিওতে বললাম না, কারণ আমি সত্যি ওই ব্যাপারটা খুব একটা জানি না বা বুঝতেও পারি না ব্যাপারটা। আচ্ছা, তো এরপরে আসবো হচ্ছে যারা মনে করছো যে লাস্ট 2-3টে অ্যাটেম্পটই দিতে পারবে, মানে বয়স সেরকম রয়েছে 29, 30, 31 এরকমের বয়স রয়েছে, তো তাদের ভাবার আর কোনো জায়গা নেই, অতি অবশ্যই ফর্ম ফিল আপ করবে, অতি অবশ্যই লাস্ট চেষ্টা সবাই করে, তো সেটুকু চেষ্টা তো আমাদেরকে করতেই হবে। এরপরে আসবো হচ্ছে স্ট্র্যাটেজি, কিভাবে আমরা এই কয়েক মাসের মধ্যে 4 মাস, ইজ ইট এনাফ টু ক্লিয়ার প্রিলিমস? এর আগে কি এরকম কোনো নজির রয়েছে, এক্সাম্পল রয়েছে যারা 4 মাসে প্রিলিমস ক্লিয়ার করেছে? হ্যাঁ আছে, ঠিক আছে। এক্সেপশন অবশ্যই, তোমরা বলবে দিদি তারা তো এক্সেপশন, 100 বার তারা এক্সেপশন হতেই পারে, বাট এক্সাম্পল রয়েছে। যেমন সৌমিয়া শর্মা ম্যাম, যিনি প্রিলিমসের আগে 4 মাস প্রিপারেশন করেছিলেন, মেন্সের আগে 4 মাস করেছিলেন, ইন্টারভিউয়ের আগেও 4 মাস করেছিলেন। ল ব্যাকগ্রাউন্ডের ছিলেন উনি, 2017 বা 18 সালের পাস করা, তোমরা ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারো। তো তিনি একজন PW ছিলেন, অ্যাকচুয়ালি উনি কানে শুনতে পেতেন না, তো ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ছিলেন, PH ছিলেন, এবং তার সাথে সাথে উনি ল নিয়ে পড়াশোনা করেছেন, এবং লই ওনার অপশনাল পেপার ছিল। 4 বছর ফেব্রুয়ারি মাস থেকে উনি প্রিলিমসের জন্য প্রিপারেশন স্টার্ট করে, তারপর প্রিলিমস পাস করছে এবং মেন্স পাস করছেও 4 মাসের প্রিপারেশনে, ইন্টারভিউ পাস করেও 4 মাসের প্রিপারেশনে। 1 ফেব্রুয়ারিতে উনি পড়া স্টার্ট করে, পরের ফেব্রুয়ারিতে উনি ইন্টারভিউ ক্র্যাক করে, এবং র্যাঙ্ক হয়েছিল 9, ঠিক আছে, 9th র্যাঙ্ক করেছিলেন। তো সেক্ষেত্রে এক্সাম্পল রয়েছে এরকম, হয়তো ইনি এক্সেপশন, অবশ্যই এক্সেপশন, বাট হতে পারে তোমাদের মধ্যেও কেউ না কেউ এক্সেপশন থাকতেই পারো। তো নিজেকে ডমিনেট, মানে এটা ভাবার দরকার নেই যে তারা এক্সেপশন আমরা এক্সেপশন নই, এরকমটা নয়, হয়তো তোমাদের মধ্যেও কেউ না কেউ সেরকম এক্সেপশনাল থাকতেই পারো, ঠিক আছে। তো সেক্ষেত্রেও অবশ্যই এনাফ আমি বলবো না, বাট চেষ্টা করলে যদি দিনে 10-12 ঘন্টা 15 ঘন্টা করে আমরা ডেডিকেটেডলি 4 মাস দিতে পারি এবং স্মার্ট স্ট্র্যাটেজিতে পড়াশোনা করতে পারি, 100 বার হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। তো স্টার্ট করবো আমরা কবে থেকে? 23শে জানুয়ারি থেকে 25শে মে, যদি আমরা কাউন্ট করি ঠিকঠাকভাবে, তাহলে 4 মাস মতো তোমরা হাতে সময় পাচ্ছ। 4 মাস মিনস 120 ডেজ, তো 120 দিন যদি দেখি সেক্ষেত্রে মনে হবে কম দিন, কিন্তু এই 120 × 12 আওয়ার্স যদি আমরা করি, বা 120 আমরা যদি 12 ঘন্টা নাও পড়তে পারি, মিনিমাম যদি আমরা 10 আওয়ার্সও করি, যদি 10 ঘন্টাও আমরা পড়ি, তাহলেও কিন্তু অনেকগুলো ঘন্টা হয়ে যাচ্ছে। 120 × 10 করলে 1200 ঘন্টা হয়ে যায় প্রায়, তো দ্যাট মিনস কম সময় নয় কিন্তু, বা 144 ঘন্টা করলেও প্রায় 1440 ঘন্টা হয়ে যাচ্ছে। তো এতগুলো ঘন্টা যদি আমরা ডেডিকেটেডলি পড়াশোনা করতে পারি, এবং আগে থাকতে বেসিক কিছু আইডিয়া যদি থাকে, কোনো কোচিংয়ের হেল্প যদি নিই বা কিছু করি, তাহলে ডেফিনেটলি আমাদের সাহায্য একটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
তো এইখানে আমরা কিছু জিনিস নিয়ে আলোচনা করবো। এখানে আমি ডেডিকেটেড স্ট্র্যাটেজি নিয়ে কোনো আলোচনা করবো না, কিছু জিনিস যেটা আমরা এই কয়েকদিনে মাথায় রাখতে পারি। যেমন হচ্ছে 80-20 ফর্মুলা। হোয়াট ইজ 80-20 ফর্মুলা? যে 20% সিলেবাস অ্যাকচুয়ালি 80% কোশ্চেন দিয়ে থাকে, অ্যান্ড দ্যাট ইজ ভেরি ট্রু। আমরা হয়তো অনেক বেশি জিনিসের পেছনে সময় দিই, অনেক বেশি জিনিসের পেছনে খাটি, কিন্তু আলটিমেটলি যেখান থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আসছে, বেশিরভাগ বছরে কোশ্চেন এসছে, সেটাকে যদি আমরা যোগ করি না, তাহলে দেখতে পারবো ইউপিএসসি সিলেবাসে 20% হচ্ছে সেই জায়গাটা। তো যেটা ইভেন কিছু আমি টপিকের নাম বলছি কয়েকটা যেরকম মাথায় আসছে, যেমন হিস্ট্রির মধ্যে বুদ্ধিজম, জৈনিজম, ভক্তি সুফি মুভমেন্ট, বিজয়নগর, সঙ্গম পিরিয়ড, এরকম কিছু টপিক রয়েছে যেগুলো রিপিট হয়। আর্ট অ্যান্ড কালচারের মধ্যে টার্মস এবং মিনিংস রয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ টার্ম রয়েছে, তারপরে হচ্ছে কিছু রাইটার এবং তাদের বুকসের নামগুলো রয়েছে, কোনো পার্টিকুলার ইউনেস্কো কোনো কিছুকে যদি কোনো ডিফাইন করে থাকে, লাইক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা ওয়ার্ল্ড হেরিটেজ ইনট্যাঞ্জিবল কালচার, এরকম টাইপের যদি কিছু করে থাকে, কোন স্টেট থেকে এসছে, কোনো পাহাড় বা কোনো নদী বা কোনো পাস জিওগ্রাফির ক্ষেত্রে সেগুলো কোন লোকেশন থেকে বিলং করছে সেটা, বা পার্টিকুলার কোথার থেকে বয়ে যাচ্ছে সেই জিনিসটা, কোনো অ্যানিমাল হলে সেই অ্যানিমালটা কোন স্টেটে বা কোন ন্যাশনাল পার্কে দেখা যাচ্ছে, কোন বায়োস্ফিয়ার রিজার্ভে দেখা যাচ্ছে, বা ইভেন পলিটির ক্ষেত্রেও ফান্ডামেন্টাল রাইট, পার্লামেন্ট, লোকসভা, রাজ্যসভা, সুপ্রিম কোর্ট, এইগুলোর থেকেই বেশিরভাগ কোশ্চেন আসছে। তো কিছু চ্যাপ্টার যদি আমরা ভালো করে একটু অবজার্ভ করে নিই, ইভেন ইকোনমির ক্ষেত্রেও মনিটারি পলিসি, ইনফ্লেশন, এরকম বেশ কিছু টপিক রয়েছে যেগুলো পরীক্ষাতে রিপিট হচ্ছে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, আর বাকি যদি আমি চ্যাপ্টারের কথা বলি, অনেক চ্যাপ্টার আছে। কিন্তু এই যে চ্যাপ্টারগুলোর নাম বললাম, এর বাইরেও আরও অনেক চ্যাপ্টার রয়েছে যেগুলোকে যদি যোগ করা হয় তাহলে দেখা যাবে ইউপিএসসি সিলেবাসের অনলি 20% এই চ্যাপ্টারগুলো কনস্টিটিউট করে। ইভেন প্রিলিমসের সিলেবাসের অনলি 20% এই চ্যাপ্টারগুলো কনস্টিটিউট হয়। তো দ্যাট মিনস যদি আমরা এই 20% চ্যাপ্টারের ওপরে 80% এফোর্ট দিতে পারি, দিনে 8 ঘন্টা 10 ঘন্টা করে আমরা পড়তে পারি এবং ডেডিকেটেড ওয়েতে, সঠিক স্ট্র্যাটেজিতে, তাহলে আমাদের পড়াশোনাটা সঠিক হবে। যেটা আমার বুঝতে অনেকগুলো অ্যাটেম্প নষ্ট হয়েছে, অনেকগুলো বছর সময় চলে গেছে, বাট আমি আলটিমেটলি 2024-এর অ্যাটেম্পটে এসে সেটা শিখতে পেরেছি 5টা অ্যাটেম্প নষ্ট হওয়ার পরে। বাট আমি চাই না তোমাদের সেটা হোক, যার জন্য আমি প্রথম থেকে চেষ্টা করি আমার যেটুকু নলেজ আছে, যেটুকু এক্সপিরিয়েন্স আছে তার মাধ্যমে গাইড করার। তো সেক্ষেত্রে 80-10-20 ফর্মুলাটা মাথায় রাখবো। এইবার বিষয়টা হচ্ছে, দিদি তুমি কি করে বললে এটা, আমরা কি করে বুঝবো দিদি কোন চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট? সো ফর দ্যাট, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ইজ ইউর বেস্ট ফ্রেন্ড। অলওয়েজ রিমেম্বার, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমাদের বেস্ট ফ্রেন্ড হয়। কিন্তু আমরা সবসময় কি করি, মক টেস্টের পেছনে ছুটি, আমরা মক টেস্ট দেওয়ার পেছনে বেশি সময় দিয়ে থাকি, বাট আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোকে ভালো করে অ্যানালাইজও করি না। সো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনকে ভালো করে আমাদেরকে অ্যানালাইজ করতে হবে। মক টেস্ট অবশ্যই দেবো, বাট সেটা সেকেন্ডারি, নট প্রাইমারি। প্রাইমারি হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বিগত, যদি আমাদের হাতে সময় থাকে 29 বছর 30 বছরের করার, লাইক 2000 কেউ 1995 সাল থেকে 2025-24 সাল অবধি সব করে, যদি সময় থাকে খুব ভালো করতে পারো। যদি সময় না থাকে মিনিমাম 2011 সাল থেকে বা 13 সাল থেকে, 2011 বা 13 সালে যেহেতু সিলেবাস বদলেছে, তো 2011 সাল থেকে 2024 সাল অবধি 15 বছরের কোশ্চেন সলভ করলেও এনাফ হয়ে যাবে। তো 13 থেকে বা 11 থেকে 2024-এর যতগুলো কোশ্চেন এসছে ততগুলোকে চ্যাপ্টার ওয়াইজ বা টপিক ওয়াইজ আমাদেরকে কমপ্লিট করতে হবে, বা সাবজেক্ট ওয়াইজ। লাইক যখন ইকোনমি ধরছি, ইকোনমি টোটালটা কমপ্লিট করবো, পলিটি ধরলে টোটাল পলিটি, মানে হচ্ছে একটা সাবজেক্ট পড়বো বা একটা চ্যাপ্টার পড়বো, সেই চ্যাপ্টারে যত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসছে সলভ করবো। এইবার সলভের অবশ্যই টেকনিক আছে, আমি সেটা নিয়েও আলোচনা করছি একটু বাদে। সো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনই তোমাদেরকে অ্যাকচুয়ালি বলে দেবে যে কোন কোশ্চেনটা পরীক্ষায় আসে আর কোন কোশ্চেনটা আসে না। তো এইটুকু সময় আমাদের যদি স্মার্ট ওয়ার্ক করতে হয়, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের ওপরেই আমাদের বেশি এমফাসাইজ করতে হবে। তো সেকেন্ড টপিক দ্যাট ইজ হচ্ছে স্মার্ট ওয়ার্ক। স্মার্ট ওয়ার্ক এই মুহূর্তে যদি আমি মনে করি, আমি পুনম দালাল দাহিয়া, স্পেকট্রা, মডার্ন হিস্ট্রি, লক্ষ্মীকান্ত, এনভায়রনমেন্ট, শঙ্কর, সমস্ত স্টাডি মেটেরিয়াল নিয়ে বসবো, সমস্ত বইয়ে একদম চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 86 বা 81 যতগুলো বইয়ে চ্যাপ্টার রয়েছে ততগুলো আমি ধরে ধরে সব পড়বো, নোট বানাবো, আমি কোশ্চেন অ্যান্সার রাইটিং করবো, এমসিকিউ সলভ করবো, তাহলে আমার 25 অ্যাটেম্প্ট আমার জন্য নয়। অবশ্যই এটা করতে হয়, কাদের করতে হবে? 26-27 যারা অ্যাটেম্প দেবে তাদের করতে হবে। যারা 25-এ অ্যাটেম্প দেবো তারা আমরা এইটুকু সময় 4 মাসে কখনোই এটা করবো না। ওটা হার্ড ওয়ার্ক হবে, ওটা স্মার্ট ওয়ার্ক হবে না। আর যদি স্মার্ট ওয়ার্ক না হয় 4 মাসে প্রিলিমস ক্লিয়ার হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো আমাদের মাথায় টার্গেট রাখতে হবে যে হ্যাঁ, আমাদের যখন বয়স হাতে নেই, সময় হাতে নেই, তো যেভাবেই হোক আমরা অন্তত একটা প্রিলিমস পাস করি, তাহলে মেন্স লেখার অন্তত সুযোগ পাবো। তো মেন্সেরটা পরে ভাবা যাবে, হাতে 4 মাস সময় আছে, আগে ডেডিকেটেড হয়ে প্রিলিমসটুকু তো আগে উতরিয়ে দিই। তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, ঠিক সেই চ্যাপ্টারই আমরা পড়বো যে চ্যাপ্টার থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসছে, বেশি পরিমাণে এসছে। দেখো অনেক সময় হয় কি যে একটা চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন এসে গেল, বিগত 15 বছরের মধ্যে একটা চ্যাপ্টার থেকে একটা কি দুটো কোশ্চেন আসলো, এখন কি আমি সেটা আগে পড়তে বসবো? কখনোই না।
যেমন একটা এক্সাম্পল বলি, পার্লামেন্ট চ্যাপ্টার থেকে বা সুপ্রিম কোর্ট চ্যাপ্টার থেকে, ফান্ডামেন্টাল রাইট চ্যাপ্টার থেকে ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন এসছে, অবশ্যই আমি আগে সেগুলো পড়বো। এখন আমি দেখতে পাচ্ছি কোনো এক কালে সিটিজেনশিপ বা ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি ওই চ্যাপ্টার থেকে একটা কি দুটো কোশ্চেন এসেছিল, আমি ডেফিনেটলি সেটা আগে সলভ করবো না। যে চ্যাপ্টারের ওয়েটেজ বেশি, যে চ্যাপ্টার থেকে ইনপুট আউটপুট রেশিওটা আমাকে বুঝতে হবে যে আমি কতটা এফোর্ট দিলে আমি রেজাল্টে কতটা জিনিস পাচ্ছি রিটার্নে। তো আমি যদি দেখি যে এই চ্যাপ্টার থেকে সলভ করলে পরে আমি অ্যান্সার কোশ্চেনে বেশি পাবো, তো স্বাভাবিকভাবে আমি আগে সেগুলো সলভ করার চেষ্টা করব, ইভেন সমস্ত সাবজেক্টের ক্ষেত্রেই সেটা। তো সেক্ষেত্রে কি করব, আমরা স্মার্ট ওয়ার্ক করব, ঠিক যতটুকু দরকার ততটুকু চ্যাপ্টারটা পড়ব, অ্যাক্টিভ রিকল করব, পড়াটা রিভিশন করব, মুখস্থ করব, পড়াটা চোখ বন্ধ করে বলার চেষ্টা করব, বলে নিয়ে তারপরে যখন মুখস্থ হয়ে যাবে সেই চ্যাপ্টারটা বা ফুল সিলেবাস যে যে টপিকগুলো আমার রয়েছে তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করব এবং মক টেস্ট দিয়ে দেবো, সেই সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট। ঠিক আছে, আসছি আমি একটা একটা করে আলোচনা করব। তো তারপরে আসছে হচ্ছে অ্যাক্টিভ রিকল, যেটা আমি এইমাত্রই বলছিলাম, লাস্টেই লিখেছি মক টেস্ট। অ্যাক্টিভ রিকল, হোয়াট ইজ অ্যাক্টিভ রিকল? দু ধরনের মনে রাখার পদ্ধতি হয়, একটা হচ্ছে প্যাসিভ রিকল, একটা হচ্ছে অ্যাক্টিভ রিকল। প্যাসিভ রিকল কোনটা? রিডিং, বারবার একই লেখা বারবার পড়ে যাচ্ছি, সামনে নোট খুলে বই খুলে বারবার একই জিনিস রিডিং করে যাচ্ছি, পুনরায় বারবার রিডিং করে যাচ্ছি। এটাতে আমার মনে হচ্ছে আমি পড়ছি বা মনে হচ্ছে আমার মুখস্থ হচ্ছে, বাট যখনই কেউ বন্ধ করে 2 দিন 4 দিন বাদে আমায় জিজ্ঞেস করছে আমি বলতে পারছি না, কারণ আমি বারবার রিডিং করছিলাম। আমার একটা নিজের ভেতরে একটা বেগ কনসেপ্ট ছিল যে আমি পড়ছি, আমার মুখস্থ হচ্ছে, বাট আদতেও সেই মুখস্থটা অ্যাকচুয়াল রিডিং হচ্ছিল না বা অ্যাক্টিভলি হচ্ছিল না, সেটা প্যাসিভ ওয়েতে পড়া হচ্ছিল। তো আমাদেরকে কি করতে হবে? অ্যাক্টিভ রিকল করতে হবে, মানে আমরা বইটা পড়বো 3 বার 4 বার 10 বার যতবার রিভিশন করতে হয় করব, করে নিয়ে ছোটবেলায় ঠিক মাধ্যমিকের সময় উচ্চ মাধ্যমিকের সময় যে লেভেলে আমরা যেভাবে পড়াশোনা করতাম, মাধ্যমিক আমরা কিভাবে পড়েছি, আমরা বইটা পড়তাম, দেন বইটা বন্ধ করতাম, কাউকে দিয়ে পড়াটা ধরাতাম, মা বাবা দিদি দাদা কেউ না কেউ পড়া ধরতো বা স্কুলের ম্যামরা পড়া ধরতো, বা আমরা নিজেরা বই বন্ধ করে নিজেদের পড়া নিজেরা বলতাম, যেখানে আটকে যেত বইটা খুলে একবার দেখে নিতাম আর একবার পড়ে নিতাম। তো সেম পদ্ধতিটাকে অ্যাক্টিভ রিকল বলা হয়। তো যেটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে আমরা করেছি, সেম জিনিসটা এই মুহূর্তে চাকরির পরীক্ষার ব্যাচেও আমাদের করতে হবে, চাকরির পরীক্ষার সময়ও আমাদেরকে সেম ভাবেই পড়তে হবে, এইটাকে অ্যাক্টিভ রিকল বলা হয়। যদি কেউ না থাকে পড়া ধরার, গ্রুপ স্টাডি করতে পারো, যদি বন্ধুরাও না থাকে তাহলে, যদি কেউ না থাকে বই বন্ধ করব বা বইয়ের কন্টেন্ট খুলবো, বইয়ের যখন তোমরা স্পেকট্রামের মডার্ন হিস্ট্রির বইটা নেবো হাতে নিয়ে কন্টেন্টটা যাবো, দেখবো কন্টেন্টে সাব হেডিং করে করে টপিকগুলো লেখা থাকে। ঠিক আছে, অ্যাংলো মারাঠা ওয়ার, অ্যাংলো মাইসোর ওয়ার, ফার্স্ট অ্যাংলো মারাঠা, ফার্স্ট অ্যাংলো মাইসোর, রিজন, কনসিকুয়েন্সেস, এইভাবে করে লেখা রয়েছে। দেখো এইবার তোমার যখনই তুমি দেখছো ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ার বা তার রিজন বা কনসিকুয়েন্সেস, তুমি মনে করার চেষ্টা করো তুমি কি পড়েছিলে, ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ারে কি হয়েছিল এবং তার কারণটা কি ছিল, তার ফলাফল কি এসেছিল, মনে করো। যদি মনে পড়ে খুব ভালো, তার মানে পড়া হয়েছে। যদি মনে না পড়ে তাহলে আবার ওই পেজটা খোলো, খুলে আরেকবার রিডিং করে নাও, আবার রিভিশন করে নাও, 2 বার 3 বার 4 বার, যতক্ষণ না মুখস্থ হচ্ছে রিডিং করো। তো এইটাকে বলা হয়ে থাকে অ্যাক্টিভ রিকল, মানে পড়াটাকে জেনুইনলি অ্যাক্টিভলি মনে করা, প্যাসিভলি নয়, সক্রিয়ভাবে মনে করা। ঠিক আছে, তো এইটা হচ্ছে রিভিশনের পদ্ধতি, যেটা আমরা সিলেক্টিভ চ্যাপ্টারে, যে চ্যাপ্টারগুলোতে ইউপিএসসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে ওয়েটেজ অনেক বেশি, সেগুলোতে করব। ইভেন তারপরে কি করব, আমরা মক টেস্ট দেবো, মান্থলি মক টেস্ট দেবো, উইকলি মক টেস্ট দেবো। মক টেস্ট অনেকেই জিজ্ঞেস করবে দিদি কতগুলো মক টেস্ট এনাফ এই সময়ের জন্য? কেউ কোনো টপার বলবে 30টা 40টা 50টা, কেউ 80টা মক টেস্টও দিয়েছে, 100টা মক টেস্টও দিয়েছে। বাট বেসিক্যালি বুঝতে হবে অত বেশি মক টেস্ট দিয়েও আমার খুব বেশি লাভ নেই, যতটুকু নেসেসারি। সাবজেক্ট ওয়াইজ 2টো 3টে দিতে পারো, লাইক পলিটির জন্য 3টে, মডার্ন হিস্ট্রির জন্য 3টে, ইকোনমিতে 3টে, জিওগ্রাফিতে 3টে, এনভায়রনমেন্টে 3টে, এইভাবে করে 3টে করে সাবজেক্ট ওয়াইজ দিতে পারো। আর 5 থেকে 10টা মতো ফুল মক টেস্ট দিতে পারো, 10টা ফুল মক টেস্ট। তো সাবজেক্ট ওয়াইজ যদি আমরা 3টে দেই তো 6 থেকে 7টা মতো সাবজেক্ট থাকে, তো সেক্ষেত্রে 3 7 21টা, আর যদি 10টা মতো ফুল মক টেস্ট দেই তাহলে আরও 10টা যোগ করলে 31টা। সো নট মোর দ্যান, মানে মিনিমাম যদি আমাকে বলো তাহলে 30টা, এর ওপরে দিতে পারলে খুব ভালো, আমি বলছি না কম দাও, মিনিমাম হচ্ছে 30টা দাও। যদি তার থেকে বেশি দিতে চাও বা দিতে পারো, সময় সুযোগ যদি হয়ে ওঠে, তাহলে অবশ্যই তার চেয়ে বেশি দিতে পারো। ঠিক আছে, কিভাবে দেবো? একটা উইক ধরবো, স্ট্র্যাটেজিটা এরকম হবে যে একটা সপ্তাহে একটা সাবজেক্ট পড়ছি, পড়ে সানডেতে মক টেস্ট দিচ্ছি, 7 দিন 6 দিন পড়লাম, তারপর 7 দিনের দিন একটা মক টেস্ট দিলাম, বা 7 দিনের দিন সানডেতে 2টো মক টেস্ট দিলাম, বা একটা সাবজেক্টকে 15 দিন ধরে পড়ছি বা 14 দিন পড়ছি, 15 দিনের দিন 2টো 3টে মক টেস্ট দিয়ে নিলাম। সেটা নিজের চয়েসের উপর ডিপেন্ড করে, কেউ 4 দিন পরে একটা মক টেস্ট দেয়, কেউ 5 দিন 7 দিন পরে একটা মক টেস্ট দেয়, এটা নিজের চয়েসের উপর, এটা তোমার যেটা সুবিধা লাগবে তুমি সেভাবে দিতে পারো তোমরা। আচ্ছা, এছাড়া ফলো আ টাইম টেবিল উইথ দ্য ডেলি টু ডু লিস্ট, ঠিক আছে, অ্যান্ড গিভ আ উইকলি মক টেস্ট। ডেলি টু ডু লিস্টের জন্য একটা টাইম টেবিল ফলো করা উচিত এবং সেটা মেনটেন করা উচিত। যে কোনো একটা
কারণ একা একা যদি আমরা এই 4 মাস প্রিপারেশন নেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের প্রিপারেশনটা ঠিকঠাক হবে না, থরো প্রিপারেশন হবে না। আমাদেরকে একটা কোনো সিস্টেমের মধ্যে থেকে, কোনো একজন গাইডেন্সের আন্ডারে থেকে কিন্তু তবে আমাদের একটা টাইম টেবিল ফলো করতে পারো। এবং এক্ষেত্রে সম্পূর্ণ তোমাদের নিজের চয়েস, এক্ষেত্রে কেউ কাউকে বলবে না যে তুমি এখানে ভর্তি হও, ওখানে ভর্তি হও, বা এটা করো বা সেটা করো। ইটস টোটালি ডিপেন্ড অন ইউ। আমি লাস্ট ইয়ার 2024-এর প্রিলিমসের সময় শিবিন স্যারের যে টু ডু লিস্টের যে একটা গ্রুপ ক্রিয়েট করেছিলেন স্যার, সেখানে আমি ডেলি টু ডু লিস্ট ফলো করেই পড়েছিলাম। তো এটা সম্পূর্ণ যার যার নিজের চয়েস। এরকম অনেক টিচাররা করিয়ে থাকে, অনেক কোচিং করিয়ে থাকে, কেউ নিজে নিজে করে থাকে, কেউ বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি ক্রিয়েট করে। ইটস টোটালি ডিপেন্ড অন ইউ, এটা সম্পূর্ণ তোমাদের চয়েস। বাট আমি নিজে যেটা করেছিলাম সেটা আমি শেয়ার করে দিলাম। উইকলি মক টেস্ট অতি অবশ্যই দেবে, যেটা আমরাও নিজেরা প্রত্যেকেই করতাম। উইকলি মক টেস্ট অবশ্যই দেওয়া উচিত। সারা সপ্তাহ যা পড়েছি তার উপর বেস করে নিজেকে ইভ্যালুয়েট করা যে আদৌ আমার পড়াটা ঠিক হয়েছে কিনা। আর সবসময় যে মক টেস্টই দিতে হবে নট নেসেসারি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনকেও অ্যাজ এ মক টেস্টের মতো সলভ করা যায়। ঠিক আছে, যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নর্মালভাবে প্রিন্ট আউট বার করা থাকে, যেভাবে ইউপিএসসিতে আসে, যেমন 2024, 23, 22 সাবজেক্ট ওয়াইজ না, একসাথে মিক্সড আপ করা থাকে, এবং সেইভাবে মিক্সড আপ মক টেস্টের হিসাবেও আমরা এগুলো সলভ করতে পারি। ঠিক আছে, এরপর আসবো কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স আমি আলাদা ডেডিকেটেড অবশ্যই ভিডিও বানিয়ে দেবো, তবু এখানে বলে রাখছি বিগত 12 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তো অতি অবশ্যই পড়তে হয়। বাট যদি সময় না পাও, মিনিমাম 6 থেকে 8 মাস অবশ্যই পড়ে যেও। 6 থেকে 8 মাস, সেক্ষেত্রে মান্থলি পড়তে পারো বা পিটি পড়তে পারো। পিটিও বেরিয়ে থাকে বছরের শেষে 12 মাসের পিটি, তো সেটাও পড়তে পারো। অথবা মিনিমাম 6 থেকে 8 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স অবভিয়াসলি পড়তেই হবে, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়া কিন্তু জিনিসটা ইনকমপ্লিট থাকে। কারণ স্পেশালি কিছু সাবজেক্ট যেমন হচ্ছে পলিটি, গভর্নেন্স, ইকোনমি, এনভায়রনমেন্ট, সায়েন্স অ্যান্ড টেক, এই 4টে সাবজেক্টের কিন্তু টোটালটাই আসে হচ্ছে কারেন্টের ওপর বেস করে। স্ট্যাটিক থাকলেও স্ট্যাটিকটাও কারেন্টের সাথে লিঙ্ক করা থাকে, যেটা লাস্ট 1-1.5 বছরে নিউজে এসছে, সেগুলো পলিটি, ইকোনমি, এনভায়রনমেন্ট, সায়েন্স অ্যান্ড টেক। তার জন্য আমাদেরকে কিন্তু পিটি হোক বা মান্থলি হোক, যে কোনো একটা আমাদেরকে অতি অবশ্যই কিন্তু পড়তে হবে। এছাড়া সিস্যাটের প্র্যাকটিসের কথা যদি আমরা বলি, যাদের সিস্যাটের সমস্যা রয়েছে, যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করছো, তারা চেষ্টা করবে প্রত্যেক দিন 2 ঘন্টা দেওয়ার, এভরি ডে। কারণ না হলে এত এফোর্ট দিয়ে জিএস রেডি করলে, দিনে 8 ঘন্টা জিএস পড়লে 2 ঘন্টা সিস্যাটকে দেবে। যদি টোটাল 10 ঘন্টা পড়তে হবে, কারণ হাতে সময় কম, 4 মাস মাত্র রয়েছে, এবং যদি 4 মাসের প্রিলিমস ক্লিয়ার করার তাগিদ থাকে তাহলে মিনিমাম 10 ঘন্টা পড়তে হবে। যারা ডেডিকেটেড হয়, আমার স্টুডেন্ট, বেশ কিছু স্টুডেন্ট রয়েছে যারা দিনে প্রায় 15 থেকে 16 ঘন্টা পড়ছে 25-এ অ্যাটেম্প দেবে বলে। তো এরকম অনেক স্টুডেন্ট রয়েছে যারা ডেডিকেটেডলি পড়াশোনা করে, এবং সেক্ষেত্রে তাদের সাথে যদি আমাদেরকে টক্কর দিতে হয়, ওই 12,700 ছেলেমেয়ের মধ্যে যদি আসতে হয়, তাহলে অবশ্যই 10 ঘন্টা পড়তে হবে। তো এই 10 ঘন্টার মধ্যে বা 12 ঘন্টার মধ্যে যদি 8 ঘন্টা জিএস পড়ি, 2 ঘন্টা সিস্যাট করব। যদি 8 ঘন্টা জিএস, 2 ঘন্টা সিস্যাট, 2 ঘন্টা কারেন্ট অ্যাফেয়ার্স করতে পারি, খুব ভালো হয়। তাহলে কিন্তু একটা ডেডিকেটেড থরো প্রিপারেশন থাকবে। যাদের সমস্যা নেই, যারা মনে করছো না আমি সিস্যাটে খুব ভালো, তারা সপ্তাহে 4 ঘন্টা 5 ঘন্টা দিতে পারো। উইকলি 4 ঘন্টা দিলে, উইকলি 5 ঘন্টা দিলে তাহলেও হবে। এইবার বুঝবে কিভাবে যে তুমি সিস্যাটে ভালো না মন্দ, তার জন্য আমাদেরকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করতে হবে। লাইক 2024, 23, 22, 21, ঠিক আছে, এবং 20, এই 5 বছরের আগে দেবো, এই 5 বছরেরটা। কারণ তার আগে 20-র আগে 19 থেকে যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো দ্যাট ওয়াজ ইজি, তখন সিস্যাট অনেক সোজা আসতো। তো সেই কোশ্চেন দেখে নিজেকে জাজ করার কোনো দরকার নেই। লাস্ট 5 বছরের কোশ্চেন, 20 থেকে 24-এর কোশ্চেন সলভ করবো। স্পেশালি পেছন থেকে যাবো, 24, 23, 22, 21, 20 এইভাবে করে পেছাবো। কোশ্চেনের ওয়েটেজ মানে একটু কঠিন যদি আমরা বলি, যত দিন যাচ্ছে কঠিন হচ্ছে কোশ্চেন। তো সেক্ষেত্রে কোশ্চেন সলভ করে দেখবো মার্কস কত আসছে। যদি দেখেছি যে মার্কস 50, 60, 70 এরকম লেভেলে আসছে, তাহলে আর একটু ওয়ার্ক করলেই আমাদের উঠে যাবে। যদি মার্কস আমাদের 30, 40 এরকম নাম্বার থাকে, তাহলে আমাদেরকে এভরিডে 2 ঘন্টা দিতে হবে। আর যদি মোটামুটি মোর দ্যান 50 থাকে, 50 to 100-এর মধ্যে থাকে, তাহলে আমরা দিনে 1 ঘন্টা করে দিলেও হবে। আর যাদের মনে হচ্ছে লেস দ্যান 50 রয়েছে, তাহলে দিনে 2 ঘন্টা করে দিতে হবে। কারণ 67 পেতে হবে। আর যেখানে তোমার টার্গেটেড মার্কস থাকবে 80 থেকে 90, 80 to 90 যদি আমরা টার্গেট করি, তাহলে 67 আমাদের চলে আসবে। কিন্তু আমরা যদি 67 টার্গেট করে যাই, তাহলে কিন্তু নাম্বার এমনিই কমে যাবে। তো সেক্ষেত্রে এই জিনিসগুলো একটুখানি আমরা মাথায় রাখবো। তো এখানে আমি অত বেশি ডিটেলে যাইনি, একটা নোটিফিকেশান, তার সাথে বেসিক কিছু আইডিয়া যারা করতে পারো, কিভাবে করতে পারো, এইটুকু সময় কিভাবে দ্যাট ইজ পসিবল, কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন যেটা আমার নিজের মনে হয়েছে আমি আমার লাস্ট অ্যাটেম্পটগুলোর থেকে শিখেছি, সেটা শেয়ার করলাম, যাতে যারা 25-এ অ্যাটেম্প দেবে বলে ভাবছো তাদের যাতে একটু হেল্প হয়। তো এই ভিডিওটা আমি আর বেশি বড় করবো না। এই ভিডিওটা নোটিফিকেশন আর একটা বেসিক স্ট্র্যাটেজি নিয়েই ছিল। আমি ডিটেল স্ট্র্যাটেজিতে যাইনি যে উইকলি টার্গেট দিয়ে কোন দিন কোনটা পড়া উচিত, কিভাবে কি করা উচিত। যদি সেরকম কোনো ভিডিও বা স্ট্র্যাটেজি তোমাদের লাগে, যারা দেবে ভাবছো 25-এ, কমেন্টে অবশ্যই জানিও, আমি অবশ্যই একটা ডেডিকেটেড ভিডিও করে বলে দেবো সেটা।
তো যাই হোক, এই ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি উপকার হয় তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, আর বন্ধুদের সাথে শেয়ার করো যারা ইউপিএসসি প্রিপারেশন নিচ্ছে, তাদের আশা করছি হেল্প হবে। তো চলো, পরের ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, রাধে রাধে।